হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা পাস কোর্সে আছে, অর্থাৎ CC3 সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের দুটি 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন যেটা আছে দেখো, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় অর্থশাস্ত্রের গুরুত্ব আলোচনা করো। অ্যান্সারটা তোমরা বুঝে নাও। অর্থশাস্ত্র কৌটিল্য বা চাণক্য, ঠিক আছে, একটি রাজনৈতিক ও অর্থনৈতিক গ্রন্থ। অর্থশাস্ত্র কি? কৌটিল্যের বা চাণক্যের একটি রাজনৈতিক ও অর্থনৈতিক গ্রন্থ, যা মৌর্য সাম্রাজ্যের সময় রচিত হয়েছিল। এটি প্রাচীন ভারতের প্রশাসনিক, সামাজিক, অর্থনৈতিক, সামরিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ দলিল হিসাবে বিবেচিত। ইতিহাস রচনায় এর গুরুত্ব নিম্নলিখিত দিকগুলি বিশ্লেষণ করা যায়। 1 নম্বর পয়েন্ট কি আছে দেখো, রাজনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থা। অর্থশাস্ত্র রাজ্য পরিচালনার কাঠামো, রাজনীতির কৌশল এবং প্রশাসনিক নিয়মাবলী সম্পর্কে বিশদ তথ্য প্রদান করে। রাজা, মন্ত্রী, প্রশাসনের কার্যপ্রণালী এতে বর্ণিত হয়েছে, যা প্রাচীন ভারতের শাসন ব্যবস্থার একটি সুস্পষ্ট চিত্র তুলে ধরে। পরের পয়েন্ট হচ্ছে অর্থনৈতিক নীতি। গ্রন্থটিতে কর ব্যবস্থা, কৃষি উন্নয়ন, শিল্প ও বাণিজ্যের গুরুত্ব, মুদ্রা ব্যবস্থা এবং ধনসংগ্রহের কৌশল সম্পর্কে আলোচনা করা হয়েছে। এটি প্রাচীন ভারতের অর্থনৈতিক কাঠামো এবং উৎপাদন পদ্ধতির ধারণা দেয়। 3 নম্বর পয়েন্ট হচ্ছে সামাজিক ব্যবস্থা। অর্থশাস্ত্র প্রাচীন ভারতের সামাজিক শ্রেণী, পেশাভিত্তিক বিভাজন, ন্যায় বিচার প্রণালীর উপর আলোকপাত করে। এটি সামাজিক স্থিতিশীলতা এবং শৃঙ্খলা রক্ষার জন্য প্রয়োজনীয় নির্দেশিকা প্রদান করে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে সামরিক নীতি ও কূটনীতি। গ্রন্থটি যুদ্ধনীতি, সেনাবাহিনী পরিচালনা এবং কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ওপর জোর দিয়েছে। এটি থেকে প্রাচীন ভারতের সামরিক কৌশল এবং প্রতিবেশী রাষ্ট্রগুলির সঙ্গে সম্পর্কের তত্ত্ব জানা যায়। পরের পয়েন্ট হচ্ছে ইতিহাসের উপাদান। অর্থশাস্ত্র শুধুমাত্র তত্ত্ব নয়, বরং সমসাময়িক বাস্তব ঘটনাগুলোর উল্লেখ সহ ইতিহাসের প্রামাণ্য দলিল হিসাবে গুরুত্বপূর্ণ। সুতরাং অর্থশাস্ত্র প্রাচীন ভারতের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক জীবনের একটি পূর্ণাঙ্গ প্রতিচ্ছবি প্রদান করে, যা ইতিহাস রচনার ক্ষেত্রে এক অমূল্য সম্পদ। এটা ছিল তোমাদের প্রথম প্রশ্নের উত্তর। এবার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা তোমরা দেখো। দ্বিতীয় প্রশ্ন যেটা আছে দেখে নাও। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, গুপ্ত শাসন প্রতিষ্ঠার প্রাক্কালে উত্তর ভারতের রাজনৈতিক অবস্থা সংক্ষেপে বিবৃত করো। এটা হচ্ছে তোমাদের দ্বিতীয় প্রশ্নের উত্তর। দেখো, আরেকটা বিষয় তোমাদের বলে রাখি, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা চাইলে পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। তার জন্য নিচে যে নম্বরটা দেখতে পাচ্ছ ওই নম্বরে যোগাযোগ করতে পারো। দেখো এবারে কি বলা হচ্ছে এই প্রশ্নের উত্তরটাই। গুপ্ত শাসন প্রতিষ্ঠার প্রাক্কালে উত্তর ভারতের রাজনৈতিক পরিস্থিতি ছিল বিভক্ত ও অসংগঠিত। মৌর্য সাম্রাজ্যের পতনের পর উত্তর ভারত ছোট ছোট রাজ্যে বিভক্ত হয়ে পড়েছিল, যার ফলে এই অঞ্চলে একটি স্থিতিশীল ও শক্তিশালী কেন্দ্রীয় শাসনের অভাব ছিল। মৌর্য সাম্রাজ্যের পর সঙ্গু ও কনিষ্কের কুষাণ সাম্রাজ্য উত্তর ভারতে একসময় শাসন প্রতিষ্ঠা করেছিল, তবে এই সাম্রাজ্যগুলো দীর্ঘস্থায়ী হতে পারেনি। কুষাণ সাম্রাজ্যের পতনের পর উত্তরে বড় ধরনের রাজনৈতিক শূন্যতার সৃষ্টি হয়, যা গুপ্ত সাম্রাজ্য প্রতিষ্ঠার জন্য ভূমিকা রাখে। তারপরে কি বলা হচ্ছে দেখো, তৎকালীন সময় উত্তর ভারতের বিভিন্ন অঞ্চলে ছোট ছোট রাজ্য যেমন মালব, পাঞ্চাল, মগধ এবং ঐতিহাসিক মালবের মতো অঞ্চল ছোট রাজবংশগুলি স্বাধীন শাসন করেছিল। তাদের মধ্যে পারস্পরিক সংঘাত ও যুদ্ধবিগ্রহ ছিল সাধারণত। আর এই ধরনের রাজনৈতিক অস্থিতিশীলতা একটি শক্তিশালী ও সুসংগঠিত শাসনের প্রয়োজন তৈরি করেছিল। পাশাপাশি এই সময় ভারতের অন্যান্য অংশে বিদেশি আক্রমণের প্রভাব ছিল, বিশেষ করে শক, হুন, তারপরে পার্থীয়রা উত্তর পশ্চিম ভারত ও সিন্ধু অঞ্চলে হানা দিয়েছিল, যা উত্তরের বিভিন্ন রাজ্যকে দুর্বল করে তোলে। তারপরে কি বলা হচ্ছে দেখো, এমত অবস্থায় গুপ্ত বংশের শাসকরা উত্তর ভারতের একটি সুসংহত সাম্রাজ্য গঠনের সুযোগ পায়। প্রথম গুপ্ত সম্রাট শ্রীগুপ্ত, তারপর ঘটোৎকচ
রাজনৈতিক ক্ষমতার ভিত্তি স্থাপন করে এবং তার উত্তরসূরি চন্দ্রগুপ্ত প্রথমের মাধ্যমে গুপ্ত সাম্রাজ্য দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়। গুপ্ত সাম্রাজ্যের উদ্ভব উত্তর ভারতে এই খণ্ডিত ও অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশ এক স্থিতিশীলতার বার্তা নিয়ে আসে এবং একটি স্বর্ণযুগের সূচনা করে। এই ছিল তোমাদের আজকে গুরুত্বপূর্ণ দুটি 5 নম্বরের প্রশ্নের উত্তর।